হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিংবদন্তি অভিনেত্রী বিপাশা হায়াতের জীবনী এবং কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন, তার অভিনয় জগতে কিভাবে পা দিলেন এবং এখন তিনি কোথায় আছেন তার পরিবার নিয়ে সবকিছু আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখি। সৌন্দর্য যদি কোনো কবিতা হয়, বিপাশা হায়াত সেই কবিতার নিখুঁত ছন্দ। 50-এর অধিক বয়সেও তিনি আছেন সেই আগেরই মতো। না চাকচিক্য বা তারুণ্য নয়, ব্যক্তিত্ব আর পরিমিত বোধ। অন্যরা যখন পড়ন্ত বয়সও গ্রামারের পেছনে ছুটছেন, বিপাশা তখন বেছে নিয়েছেন বাস্তবতাকে। নিজের সাদা চুল বা কুঁচকে যাওয়া চামড়াকে আড়াল করতে চাননি তিনি। ক্যামেরার সামনে আসছেন স্বাভাবিকভাবে। নতুন প্রজন্ম যা দেখে শিখবে। 90 দশকের টেলিভিশন অঙ্গনের রানী ছিলেন বিপাশা হায়াত। অভিনয় ছিল অদ্ভুত এক মাধুর্যতা। সংলাপ বলার ভঙ্গি, বাচনভঙ্গি আর দুর্দান্ত ডায়লগ সব মিলিয়ে তিনি ছিলেন জীবন্ত চরিত্র। অরণ্য, একাদা, অয়ময়, শেষ পর্যন্ত তোমাকে চাই নাটকগুলো ক্লাসিক মনে করিয়ে দিয়ে বিপাশা শুধু নায়িকা নয়, তিনি একাধারে একজন চিত্রশিল্পী ও উপস্থাপিকা। পড়াশোনা করেছেন চারুকলা, সেখান থেকে রং তুলির সাথে তার সখ্যতা। অভিনয় ছেড়ে দিলেও এখনও তিনি ছবি আঁকেন, তার চিত্রকর্ম প্রদর্শনী হয় মাঝে মধ্যে। বিপাশা হায়াত পারিবারিকভাবে সংস্কৃতির মানুষ। তার বাবা আবুল হায়াত দেশের একজন কিংবদন্তি অভিনেতা, স্বামী তকির আহমেদ একজন গুণী নির্মাতা ও অভিনেতা। এছাড়া বিপাশা হায়াতের বোন নাতাশা একসময় জনপ্রিয় অভিনেত্রী। নাতাশার স্বামী শাহিদ শরীফ খান দেশের মিডিয়া অঙ্গনে পরিচিত মুখ। সব মিলিয়ে তাদের পরিবারের যেন গুণী মানুষের ছড়াছড়ি। সময়টা 1983, যে বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিটিভিতে খোলা দুয়ার শীর্ষক একটি নাটক প্রচারিত হয়। নাটকটির রচয়িতা ছিলেন মামুনুর রশিদ। সেই নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে 12-13 বছরের একজনকে প্রয়োজন। হাতের কাছে পাওয়া গেল যে মেয়েকে, তিনি বাস্তব জীবনে আবুল হায়াতের মেয়ে বিপাশা হায়াত। আবুল হায়াতের মেয়ে বিপাশা হায়াত। আবুল হায়াত ভাবতেন মেয়ে হয়তো তার মতো ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু মেয়ের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। বিপাশা হায়াত ইডেন কলেজের ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি মাস কয়েক পড়াশোনা করার পর এক পর্যায়ে আর্ট কলেজে পরীক্ষা দেন। সেখানে তিনি প্রথম হন। শুরু হয় তার শিল্পী হয়ে ওঠার গল্প। ছোটবেলা থেকে বিপাশার আগ্রহ ছিল সাংস্কৃতিক জগতের দিকে। মঞ্চে তার যাত্রা শুরু হয় 1985 সালে। নাগরিক নাট্য অভিনয় শিল্পী হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। এর পর্যায়ে অভিনয়ের পাশাপাশি স্টেজ ডিজাইন হিসেবেও ছোটখাটো কাজ করতে থাকেন। এর মধ্যে 1979 সালে নির্বাচিত অভিনয় শিল্পী হিসেবে নিবন্ধিত হন। তবে বিপাশা দর্শকের নজরে পড়লেন হুমায়ুন আহমেদের অয়ময় নাটকে লবঙ্গ চরিত্রে অভিনয় করে। বিপাশা হায়াতের হাতে অয়ময় ছিল বিটিভি নাটকের একটি মাধ্যম। এটা অভিনয় শিল্পী হিসেবে তার কাজ শুরু হয়। এটা এক পর্যায়ে অভিনয়ের পাশাপাশি স্টেজ ডিজাইন ছোটখাটো কাজ করতে থাকেন। এর ছিল বাংলাদেশের টিভি দর্শক। বিপাশা হায়াত অভিনীত বিখ্যাত নাটকগুলোর মাঝে রূপনগর, হারজিত, একজন অর্ধনাঙ্গিনী, ছোট ছোট ঢেউ, প্রত্যাশা, দোলা, হিঙ্গুলি উল্লেখযোগ্য। এই সময়টাতে তকির বিপাশা এবং জাহিদ হাসান বিপাশা জুটি খুব জনপ্রিয় ছিল দর্শকের কাছে। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের নায়িকা ছিলেন বিপাশা হায়াত। কাজী আনোয়ার পরিচালিত বিখ্যাত চরিত্র মাসুদ রানা অবলম্বনে সেই নাটকের নাম ছিল পাচির পেরিয়ে। অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনও দেখা গেছে নায়িকাকে। ক্যারিয়ারের প্রথম দিকে বহু কমার্শিয়াল সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। হয়তো অনেকে জানেন না, কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য নায়িকা হিসেবে প্রথম প্রস্তাব পেয়ে দেওয়া হয়েছিল বিপাশা হায়াতকে, কিন্তু তার চরিত্র পছন্দ না হওয়ায় কিংবা অন্য কারণে বিষয়টি আর এগোয়নি। পরবর্তীতে অবশ্য তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। এই ছবির জন্য তিনি 1994 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর স্বামী তকির আহমেদ পরিচালিত জয়যাত্রা সিনেমা অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। বিপাশা এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন, তবে সময় পেলে ছুটে আসেন বাংলাদেশে। 90 দশকের জাদুকরী অভিনয়ের জন্য এদেশের মানুষের হৃদয়ে মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। তার এই গ্রহণযোগ্যতা টিকে আছে যুগের পর যুগ ধরে। বিপাশা হায়াতের বিপাশা হায়াতের মতে অয়ময় ছিল টিভি নাটকের একটি মাইল ফলক। এটা তার জন্য এক প্রকার টার্নিং পয়েন্ট ছিল, কারণ এরপরে ধীরে ধীরে শুরু হয় তার সফলতার পথ এগিয়ে চলা।
টিভি অভিনেত্রী বিপাশা হায়াত প্রজন্মের প্রথম সারিতে ছিলেন। 90 দশকে বিপাশা, শমী ও মিমিতে ভূত ছিল বাংলাদেশের টিভি দর্শক। বিপাশা হায়াত অভিনীত নাটকগুলোর মাঝে রূপনগর, হার জিত, একজন অপরাধিনী, ছোট ছোট ঢেউ, প্রত্যাশা, ধোলা ও হিঙ্গুলি প্রথম। বিপাশা হায়াত জন্ম 23 মার্চ 1971 সালে। তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেতা, নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে। বিপাশা হায়াতের চলচ্চিত্র জীবন। তিনি 2টি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন। একটি হলো আগুনের পরশমণি, আরেকটি জয়যাত্রা। তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ। এই ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম রাত্রি, যিনি এক গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলম বদি অর্থাৎ আসাদুজ্জামান নূর অভিনীত। আসাদুজ্জামান নূরকে রাত্রি ভালোবেসে ফেলেন। বদিউল আলম বৃষ্টির সময় এক রাত্রে বাড়িতে আশ্রয়ের জন্য আসেন, অর্থাৎ বদিউল আলম নাম আর আসাদুজ্জামান নূর হচ্ছে অভিনেতা। সেই বদিউল আলম নামের সেই গেরিলা যোদ্ধার প্রতি রাত্রির প্রেম শুরু হয়। যুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের মমতা ও সমর্থনের প্রতিফলন হয় এই সিনেমাটিতে। এই ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত এক মধ্যবয়স্কা নারীর চরিত্রে অভিনয় করেছেন, যে তার সন্তানকে হারিয়ে ফেলে। 2টি চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বিপাশা হায়াতের অভিনয় জীবন। 90 দশকের জনপ্রিয় টিভি নাটকে অভিনয় তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। মঞ্চ নাটকে তিনি সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চ নাটকের অভিনয় ছেড়ে দেন। বিপাশা হায়াত অভিনীত টেলিভিশন নাটকগুলি: রূপনগর, থাকে শুধু ভালোবাসা, তোমার বসন্ত দিনে, অহর্নিশ ভালোবাসা, একজন, বিশ্বাসঘাতক, বিভিন্ন প্রজাপতি, এক জোনাকি, বিলাসী, অরণ্য এক বিলাসী, অরণ্য একাদা। এছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক শিল্পকর্মের দল দ্য এড ডোম এর সঙ্গে যুক্ত হয়েছেন। সম্প্রতি 2 সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন বিপাশা। তার একটি শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে শাড়ি, যা শীঘ্রই বাজারে আসবে। বছর 2 আগে ঢাকার গ্যালারি চিত্রকে তিনি নিজের চিত্রকর্ম নিয়ে একটি একক প্রদর্শনী করেছিলেন। এই শিল্পী সেখানে অন্য সব চিত্রকর্মের পাশাপাশি স্থান পায়। আমরা ভোট দিলাম বিপাশার আকাশের চিত্রকর্ম ব্যবহার করে ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান মানাস বাজারে আনতে যাচ্ছে একটি শাড়ি। প্রত্যেক মানুষের মাঝেই প্রতিভা থাকে, তবে খুব কম মানুষে তার প্রতিভা সঠিক পরিচর্যা করতে পারেন। অন্যদিকে সফলতা পাওয়ার জন্য শুধু প্রতিভা থাকলে হয় না, তা যথাযথভাবে কাজে লাগাতে জানতে হয়। বরেণ্য অভিনেত্রী, চিত্রকর বিপাশা হায়াত বহুমুখী প্রতিভার অধিকারী। বিপাশা তার কেরিয়ারের বিভিন্ন সময়ে শিল্পের বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন। বলা যায় তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই তিনি সোনা ফলিয়েছেন। গত 2 নভেম্বর শিল্পকলা একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ হয় বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী রবির পথ। বাবার অন্যান্য বইয়ের মতো আত্মজীবনী রবির পথের প্রচ্ছদ এঁকেছেন কন্যা বিপাশা। বইটির প্রকাশনা অনুষ্ঠানে বাবা আবুল হায়াতকে নিয়ে বিপাশা বলেন, আমার এই ক্ষুদ্র জীবনের খুব কম মানুষকে দেখেছি যারা নিজের সম্পর্কে সত্য প্রকাশে সাহস রাখে। আমার বাবা সবসময় সত্য কথা বলতেন, সত্য বলার সাহস রাখতেন। বেশ কয়েক বছর ধরে বিপাশা স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রায় 2.5 বছর পর গত মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক থেকে তিনি 3 সপ্তাহের জন্য ঢাকায় আসেন বিপাশা হায়াত। তার এবারে ঢাকা আসার অন্যতম 2টি কারণ ছিল, যার একটি হলো মা মাহফুজা খাতুন শিরিনের চোখের অপারেশন, আর অন্যটি হলো বাবা আবুল হায়াতের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেওয়া। বাবার অন্যান্য বইয়ের মতো আত্মজীবনী রবির পথের প্রচ্ছদ এঁকেছেন কন্যা বিপাশা।
প্রকাশনা অনুষ্ঠানে বাবা আবুল হায়াতকে নিয়ে বিপাশা বলেন, আমার এই ক্ষুদ্র জীবনে খুব মানুষকে দেখি যারা নিজের সম্পর্কে সত্য প্রকাশের সাহস রাখেন। আমার বাবা সবসময় সত্য কথা বলতেন, সত্য বলার সাহস তার আছে, কারণ তিনি একজন নির্ভেজাল মানুষ। কখনো কোনো আয়োজনে আমি তাকে ভাট হতে দেখিনি, কখনো তিনি নিজেকে জাহির করার চেষ্টা করেননি। বাবা যখন কলম ধরেছেন তিনি তার সত্যটাই লিখেছেন। বিপাশা হায়াত, জন্ম 23 মার্চ 1971। বিপাশার অভিনয় জীবন। 90-এর দশকের জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয় করে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে নিজেকে। মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চনাটকের অভিনয় ছেড়ে দেন তিনি। আপনাদের জন্য সময় তোলা আছে, কিন্তু লক্ষ্য রাখবেন অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য যেন ঠিক। তো বিপাশা আপুর কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, তখনকার সময় যখন 90 দশকে অভিনয় করা হতো, তো সেই সময় আপনাদের দর্শকদের ভালোবাসা কেমন ছিল আপনাদের প্রতি, বা কেমন অনুভূতি তারা প্রকাশ করতেন? তখন তো চিঠির যুগ ছিল, তো সেই সময় কিছু অনুভূতি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। একে কিন্তু আমি উত্তর দিতে পারি না, আমার আসলে এত চিঠির উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ, ভালো লাগে। আমার কিছুদিন আগে একটা চিঠি পেলাম, একটা মেয়ে চিঠি লিখেছে। মেয়েটা এত বড় চিঠি লিখেছে, কাগজটা প্রায় এই এত বড় হবে, হ্যাঁ এইরকম চওড়া, এত বড় কাগজ। তো আমার কাছে খুব মজা লেগেছে যে এত পৃষ্ঠা ভরে সে আমাকে চিঠি লিখেছে, যা মনে এসেছে তার, মানে খুব মজা লেগেছে চিঠিটা পেয়ে আমার। আর কিছুদিন আগে আরেকটা চিঠি পেয়েছি, বেশ কিছুদিন আগে, সেটা বাংলাদেশের বাইরে থেকে লিখেছে এক প্রবাসী ভদ্রলোক। তো উনি আর কি আমার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। আমার অভিনয় তিনি ভিডিওতে দেখেছেন, নাটক। তো উনি চান আমি খুবই শাইন করি এই ক্ষেত্রে, এবং সেই জন্য উনি আমাকে পুনায় একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিতে চান, এবং তার জন্য ভিসা, টিকিট সবকিছু উনি বহন করবেন, আমাকে কিচ্ছু করতে হবে না। এবং এতে তার নিজের কোনো স্বার্থ নাই। তিনি বলেছেন যে আমার বাবার সম্পত্তির প্রতি তার কোনো লোভ নাই। ভেবেছে আমার বাবার প্রচুর সম্পত্তি। তো পুরো লিখেছে এরকম। তো তারপরে লিখেছে যে আপনার চিঠি, আপনি ভয় পাবেন না, এটা কেউ জানবে না আমি আর আপনি ছাড়া, এবং আপনি যে চিঠি লিখবেন সেই কস্ট আমি পাঠিয়ে দেব, এবং এই তথ্য গোপন থাকবে, কেউই জানতে পারবে না। এই সেই আর কি। সে আমাকে যে কিভাবে হেল্প করবে সব পুরো বিবরণ, খুব মজার। এবং সেই চিঠিটা বিভিন্ন রঙের কালি দিয়ে লেখা, 4-5টা কালি ব্যবহার করে সেই চিঠিটা লেখা হয়েছে। খুব ইন্টারেস্টিং চিঠি ছিল। চিঠির সাথে ছবিও পাঠিয়ে দেয় অনেকে। হ্যাঁ, মজাই লাগে দেখতে। ও মাই গড, হ্যাঁ ফোনে তো আসেই, ভীষণ আসে। আমার বাসার ফোন আমি খুব কম রিসিভ করি, সেটা জানে সবাই আসলে। আর আমি বাসায় যতটুকু সময় থাকি সেই সময় হাতের কাছে ফোন পেলে রিসিভ করি, কিন্তু ফোন বাজছে আমি গিয়ে ধরলাম, ওরকম হয় খুব কম। ফোন রিসিভ আমি খুব কমই করি। তবে তারপরেও সবাই তো ভালো ভালো চিঠি অবশ্যই আসে, যেমন সেরকম ভালো ফোনও আসে, কিন্তু তার মধ্যে দু একটা এক্সেপশনাল থাকেই। আর তকির ভাইয়ার কাছে জানতে চাইবো, আপনার ছেলে মেয়ে আর বিপাশা আপুকে নিয়ে তো আপনি নিউ ইয়র্কে আছেন এখন, তো বাচ্চাদের আসলে আপনার বাচ্চারা এখন কে কোথায় পড়ালেখা করতেছে, বা তাদের ক্যারিয়ার সম্পর্কে যদি কিছু বলতেন। আমার তো দুটা সন্তান, ছেলে বড় হয়ে গেছে, এখন ইউনিভার্সিটিতে চলে গেল। ওখানে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে এবার থেকে যাওয়া শুরু করলো। আরিফ আর সে ফুটবল খেলতে খুব পছন্দ করে। সে ভবিষ্যতে হয়তো না ফুটবলার হবে না, সে হয়তো গেম প্রোগ্রামার হতে চায় বা ক্রিয়েটিভ দিকেই আসতে চায়। আর আমার মেয়ে আরিশা ফার্স্ট ইয়ারে, এবার 11-এ উঠে গেল। সে অর্থে সেও বড় হয়ে যাচ্ছে, বাচ্চারা দ্রুত বড় হয়ে যায়। সে একদমই ফাইন আর্টের দিকে বা গ্রাফিক আর্টের দিকে যেতে চায়, তার মার কাজের প্রতি তার আগ্রহ আছে, কিংবা ফ্যাশন ডিজাইনিং এই ধরনের ব্যাপারে তার আগ্রহ আছে। তারা দুজনেই খুব ইন্ডিভিজুয়াল, এবং আমরাও তাই চেয়েছি যে তারা ব্যক্তি মানুষ, এবং তারা তাদের ব্যক্তিত্ব নিয়ে বড় হোক। তাদের মতামতের গুরুত্ব আমরা সবসময় দিয়েছি। এবং সত্যি কথা বলতে কি, অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনারা আমেরিকা চলে গেলেন কেন। আমার মনে হয়েছে যে আমার সন্তানদের জন্যই আমরা গিয়েছি, এবং তাছাড়া অনেক তো কাজ করেছি।
এবং কাজ তো এখনো করছি, ওখান থেকে এসেও করছি। ওখান থেকে এসেই আমি স্ফুলিঙ্গ বানালাম, বা ওখান থেকে এসেই তীর্থযাত্রী বানালাম। আগামীতে ছবিও করব। তো সুতরাং যাওয়া আসা চলবে। আর সন্তানদের একটি ভালো শিক্ষা দিয়ে যেতে চাই, আর কিছু না। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো, আর কে কে 90 দশকের অভিনেত্রী বিপাশা হায়াত আর তৌকির আহমেদ অভিনীত রূপনগর নাটকটি দেখেছেন? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।